মা তুমি আমার কথা যদি শোনো আমি তোমার সব দিব। ছেলের সাথেই কথা বলে পুরান লঙ্কা। সে আমার গায়ে হাত দেয়, এটা করতে চায় ওটা করতে যায়, আমার কোন যায় চুল ধরে। দশম শ্রেণীর একজন কিশোরী নিজের বাবার বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছে, কিন্তু এখানেই প্রথম বড় প্রশ্নটা দাঁড়ায়, একটি সন্তান কখন নিজের বাবার বিরুদ্ধে এমন অভিযোগ আনতে পারে? ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে স্বাভাবিক আদর স্নেহ পাননি। আদরের অজুহাতে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, রাতে ঘুমানোর সময় বুকের উপর হাত রেখে শারীরিক হেনস্থা, এমনকি ঘুমের মধ্যেও নিরাপত্তা ছিল না। একটি কিশোরী নিজের বুকের উপর হাত রেখে ঘুমানোর চেষ্টা করছে, এই চিত্রটাই বলে দেয় পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল। 3 দিন ভালো ছিলাম, 3 দিন পরে সে আমার বুকে হাত দিছে পর আমি আলাপ পাইছি। তারপর আমি তার 4টা আঙ্গুল ধরে মানে ছিটে দিছি পর সে উদ্ভট হয়ে উঠে সে বাইরে গেছে। কিন্তু এখানেই বিষয়টা আরো জটিল হয়ে যায়। কিশোরী একাধিকবার তার মাকে বিষয়টি জানিয়েছেন। একজন মা হিসেবে এই তথ্যটা পাওয়ার পর স্বাভাবিকভাবে যা করা উচিত ছিল তা হলো তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ নেওয়া, কিন্তু তা হয়নি। মা বিষয়টি এড়িয়ে গেছেন। এমনকি স্থানীয় একজন গণ্যমান্য ব্যক্তিকে জানানোর পরেও যে পরামর্শ এসেছে সেটা আরো চমকপ্রদ। হাতে নাতে ধরো, তারপর বিচার হবে। এই একটি লাইনেই পুরো সিস্টেমের ব্যর্থতা ফুটে উঠেছে। একজন শিশু যখন নির্যাতনের শিকার হচ্ছে তখন তাকে প্রমাণ সংগ্রহের দায়িত্ব দেওয়া হচ্ছে। একজন কিশোরীকে নিজের বাবাকে হাতে নাতে ধরার ফাঁদ পেতে বলা হচ্ছে। এটা কোনো সভ্য সমাজের প্রতিক্রিয়া হতে পারে না। খোদার কসম আপনি জিজ্ঞেস করে দেখেন, যদি আমি এরকম খারাপ কোনো কথা বললে থাই, হ্যাঁ আমি যদি আরো খারাপ কোনো কথা বললে থাই, তা যেন আমার হলো ওর কথা যেন আমার। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। অভিযুক্ত বাবা সেদিন কাজে যাননি। মাকে গরু বাঁধতে, পান আনতে পাঠিয়ে বাড়ি ফাঁকা করার চেষ্টা করেন। এরপর মেয়েকে বলেন, মা তুমি আমার কথা যদি শোনো আমি তোমাকে সব দিব। এই কথাটার মানে কি? একজন বাবা তার মেয়েকে কি দেওয়ার কথা বলছেন যা মেয়ে চাইলে নিজেই পেতে পারে? এই বাক্যটির ভেতরেই একটি লেনদেনের ইঙ্গিত লুকিয়ে আছে, যা কোনো বাবা মেয়ের সম্পর্কে থাকার কথা নয়। পরে মেয়ে প্রতিবাদ করলে বাবার জবাব ছিল, তুমি ভাববে না আমি তোমার কি হই। এই একটি বাক্যই প্রমাণ করে দেয় অভিযুক্ত ব্যক্তি নিজেই জানতেন যে তিনি যা করছেন তা সম্পূর্ণ ভুল। মা এবং মেয়ে মিলে একটি পরিকল্পনা করেন। মা ঘর থেকে বেরিয়ে যান, বাবা ভেবেছেন বাড়ি ফাঁকা। তিনি আবার মেয়ের ঘরে ঢোকেন এবং সরাসরি অনৈতিক প্রস্তাব দেন। কিশোরীর বর্ণনা অনুযায়ী বাবা বলেন, আম্মু তুমি আমারে একটু আদর করতে দাও। এই বাক্যটির পরই মেয়ে চিৎকার করে মাকে ডাকেন। মা এসে অভিযুক্তকে ধরেন। এখন এখানে একটি প্রশ্ন থেকে যায়, এই ধরনের হাতে নাতে ধরা পদ্ধতি কতটা আইনি বা নৈতিক? একজন নাবালিকাকে এমন পরিস্থিতিতে ফেলা হলো যেখানে তাকে আবারও নির্যাতনের শিকার হতে হলো শুধুমাত্র প্রমাণ সংগ্রহের জন্য। এটা যে কতটা মানসিক আঘাতের সেটা কি কেউ ভেবেছে? আর এই জায়গাটাতেই উঠে আসে আরেকটি বড় প্রশ্ন। অভিযুক্ত বাবা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু তার প্রতিরক্ষার ধরন চমকপ্রদ। তার দাবি মেয়ের সঙ্গে একজন যুবকের প্রেমের সম্পর্ক আছে। সে সম্পর্কের বিরোধিতা করায় মেয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এটি একটি ক্লাসিক ভিকটিম শেমিং ট্যাকটিক। যে কোনো শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্তরা সাধারণত একই কৌশল ব্যবহার করে। ভুক্তভোগীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। মেয়ের সাথে একটা ছেলের কথা বলে, এমন একটি বিষয় যদি সত্যিও হয় তবে কি একজন বাবার এই অভিযোগের জবাবে মেয়ের চরিত্র নিয়ে কথা বলা উচিত? আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি যখন জিজ্ঞেস করেছেন একটা মেয়ে কখনো বাবার বিরুদ্ধে এমন অভিযোগ কেন আনবে, অভিযুক্তের জবাব ছিল, সেটা তো আমি বলতে পারি না। কিন্তু একই ব্যক্তি মেয়ের চরিত্র নিয়ে নিশ্চিত করে বলছেন যে মেয়ের একটা ছেলের সাথে সম্পর্ক আছে। এই দ্বৈত মানদণ্ডটাই বলে দেয় অভিযুক্তের যুক্তির ভিত্তি কতটা দুর্বল। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছেন। বাংলাদেশে পারিবারিক সহিংসতার পরিসংখ্যান নিয়ে কাজ করা সংস্থাগুলোর রিপোর্ট বলছে শিশুর নির্যাতনের একটি বড় অংশ ঘটে পরিবারের ভেতরেই, কিন্তু এই ধরনের ঘটনা প্রকাশ পায় খুবই কম। কারণগুলো একাধিক। প্রথমত, সমাজে একটি গভীর ট্যাবু রয়েছে। বাবার বিরুদ্ধে অভিযোগ করা মানে পুরো পরিবারের সম্মান নিয়ে খেলা। দ্বিতীয়ত, মায়েরা সাধারণত এই ধরনের অভিযোগকে বিশ্বাস করতে চান না, কারণ স্বীকার করলে তাদের নিজেদের জীবনটাও ভেঙে যাবে। তৃতীয়ত, স্থানীয় সমাজে ঝগড়া মিটিয়ে নেওয়ার যে সংস্কৃতি আছে সেটি অপরাধীকে রক্ষা করে। বরগুনার ঘটনায় এই 3টি উপাদানই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মেয়ে একাধিকবার মাকে জানিয়েছে, মা এড়িয়ে গেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জানতে পেরেও হাতে নাতে ধরো বলেছেন, যা আইনি পদক্ষেপের বদলে সালিশি সংস্কৃতিরই প্রতিফলন। এরপর সামনে আসে আরো ভয়াবহ বাস্তবতা। বাংলাদেশের শিশু নির্যাতন আইন 2000 এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুযায়ী একজন অভিভাবক কর্তৃক শিশুর নির্যাতনের অভিযোগ হলে আইন অনুযায়ী কঠোর বিচার হওয়া উচিত। কিন্তু বাস্তবে কি হয়?
প্রথম ধাপে অভিযোগটা যেখানে যায় সেখানেই প্রথম বাধা আসে। থানায় গেলে অনেক ক্ষেত্রে পুলিশ নিজেই পারিবারিক বিষয় বলে ধরে নেয়, সালিশ বসানোর চেষ্টা করে। দ্বিতীয় ধাপে যদি মামলা রুজু হয় তবে সাক্ষ্য প্রমাণের দায়িত্ব ভুক্তভোগীর উপর চলে আসে। একজন নাবালিকার পক্ষে এটা অত্যন্ত কঠিন। তৃতীয় ধাপে সামাজিক চাপ। মামলা করলে পরিবারের অন্য সদস্যরা, প্রতিবেশী, স্কুল কলেজের সহপাঠী সবাই জানতে পারে। ভুক্তভোগীকে তখন দ্বিতীয়বার নির্যাতনের শিকার হতে হয়। বরগুনার এই কিশোরীটি এই সব ঝুঁকি জেনেই অভিযোগ এনেছেন। এটা তার সাহসের প্রমাণ দেয়, কিন্তু একই সঙ্গে প্রশ্ন তোলে একজন 10ম শ্রেণীর ছাত্রীকে এই সাহসটুকু দেখাতে হবে কেন? সিস্টেমটা কোথায় ছিল? শারীরিক হেনস্থার চেয়ে বেশি ক্ষতিকর হলো মানসিক ক্ষত। একজন কিশোরী যখন তার সবচেয়ে নিরাপদ জায়গা, নিজের বাড়ি, নিজের ঘরে নিরাপদ বোধ করতে পারে না, তখন এর প্রভাব কি হয়? ঘুমের সমস্যা, আতঙ্ক, বিশ্বাস করতে না পারা, সামাজিক সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া, এগুলো দীর্ঘমেয়াদী প্রভাব। এই কিশোরী বলেছেন, আমি বুকে হাত দিয়ে তারপর ঘুমাইতাম। একটি সন্তানকে নিজের শরীর রক্ষা করার জন্য এই ধরনের কৌশল ব্যবহার করতে হচ্ছে, এটা নিজেই একটি মানসিক ট্রমার লক্ষণ। আর এই ক্ষতটা সহজে সরানো যায় না। এর জন্য দীর্ঘমেয়াদী কাউন্সেলিং এবং মানসিক স্বাস্থ্য সেবা দরকার। কিন্তু বরগুনার মতো একটি উপজেলায় এই সুবিধা কতটুকু পাওয়া যাবে, সেটাই এখন বড় প্রশ্ন। বরগুনার এই ঘটনাকে একটি একক ঘটনা বলে ধরে নেওয়ার সুযোগ নেই। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে, কিন্তু এরপর যা দরকার সেটা হলো স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত। বরগুনার এই ঘটনা শুধু একটি অপরাধের খবর নয়, এটা আমাদের সমাজ ব্যবস্থার একটি আয়না। প্রশ্ন হলো, একটি সন্তান যখন নিরাপদ নয় তার নিজের বাড়িতে, তখন সে কোথায় নিরাপদ থাকবে? প্রশ্ন হলো, যখন মাই বিশ্বাস করতে চান না, তখন একজন কিশোরী কার কাছে যাবে? প্রশ্ন হলো, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা যখন হাতে নাতে ধরো বলে দায়িত্ব এড়ান, তখন সিস্টেমটা কার জন্য কাজ করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনার পরও কি আমরা শুধু কি ঘটেছে জেনেই ক্ষান্ত হব, নাকি কেন ঘটেছে এবং কিভাবে বন্ধ করব সেই কথা ভাবব? পরবর্তী কয়েকদিনে তদন্ত কোন দিকে যায়, অভিযুক্ত ব্যক্তি শাস্তি পায় কিনা, ভুক্তভোগী কিশোরীর ন্যায় বিচার পায় কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে এর প্রভাব শুধু এই একটি পরিবারেই সীমাবদ্ধ থাকবে না, পুরো সমাজের উপরেই এর ছায়া পড়বে। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়, এটা শুধু একটি একক ঘটনা, নাকি আমাদের সমাজ ব্যবস্থার একটি গভীর সমস্যার প্রতিফলন? কমেন্টে জানাতে পারেন। কমেন্টে জানাতে পারেন।